দেখছেন চ্যানেল 9। প্রণব সাহাপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দিনের সবগুলো খবরেরই শিরোনাম এবং বিশেষ করে গণমাধ্যমের প্রধান শিরোনাম গরমকে নিয়ে যারা খেয়াল করছেন তারা তো দেখছেনই, এবং একটু টেনে টুনে হয়তো অন্য বিষয়ে শিরোনাম খবরের করতে হলেও কিন্তু সাধারণ মানুষের যে জায়গাটি বা সাধারণ মানুষ যেটি নিয়ে খুব বেশি কথা বলতে এই মুহূর্তে পছন্দ করছেন সেটি হচ্ছে যে এই তীব্র তাপদাহ যেটি, যদিও স্বাস্থ্য বিভাগ নতুন নতুন পরিপত্র জারি করছে এই বেশ কিছুদিন হয়তো এটি থাকবে সেটা যেমন বলছে, তবে আমরা দায়িত্বশীলতার দিক থেকে বলার চেষ্টা করতে চাইব যে বিশেষ করে এই গরম যেন মানুষের দুর্ভোগ কীভাবে কমা যায় সেটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে, অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ রায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং অধ্যাপক ডক্টর এম এ কাশেম মেডিসিন বিশেষজ্ঞ। আমরা বলবো যে এই গরমে বিশেষ কী কী সতর্কতা আমরা অবলম্বন করব। বিশেষ করে অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ রায় আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আসলে গরম তো সবার জন্যই, কিন্তু বারবার যে কথাগুলো বলি প্রতিদিনই বলতে চাই যে বিশেষ যত্ন বা বিশেষ সতর্কতা অনেককেই অনেক বড় বড় সমস্যা থেকে বাঁচাতে পারে। আপনি নিশ্চয়ই জানেন, এর আগেও আমরা আপনার সাথে কথা বলেছি। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে নাগরিক উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে ইন্দ্রজিৎ প্রসাদ রায় কী যুক্ত করবেন, কী বলবেন ইন্দ্রজিৎ দা? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু হিট ওয়েভ চলছে বাংলাদেশে এবং বাংলাদেশ সরকারও অ্যালার্ট জারি করেছে এবং বিশেষ সেবা এবং সতর্কতা আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্পেশাল সিটস এগুলো রাখা হয়েছে আমাদের হাসপাতালগুলিতে। যে কেউ যদি অতিরিক্ত তাপদাহ জনিত অসুস্থতায় কেউ যদি আসেন হাসপাতালে, তার সেবাটা যেন বিঘ্নিত না হয় সে ব্যাপারে প্রত্যেকটা হাসপাতালই আসলে অ্যালার্ট রয়েছে। তো আমি যেহেতু ডায়াবেটিস বিশেষজ্ঞ, সবসময় যেটা আমি বলে থাকি, আমার যে পেশেন্টের কমিউনিটি তারা কিন্তু স্পেশাল ভালনারেবল গ্রুপ। তারা কিন্তু খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যেই থাকেন, সবসময় একটা ক্রিটিক্যাল ব্যালেন্সের মধ্যে থাকেন। সুতরাং এই গ্রুপ অফ পেশেন্ট যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা আসলেই খুব জরুরি। তার মধ্যে আমি যদি কয়েকটা ভাগ করে বলি যে আসলে ডায়াবেটিক কি হয়, ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু নার্ভ এবং রক্তনালী দীর্ঘমেয়াদী রোগের কারণে কিন্তু কিছুটা দুর্বল থাকে, কিছুটা ক্ষতিগ্রস্ত থাকে আগে থেকে, যার ফলে আমাদের বডির যে হিটিং এন্ড কুলিং সিস্টেম একটা আছে, যেটা হচ্ছে যে আসলে টেম্পারেচার মেনটেন করে থাকে, সেটা কিন্তু কিছুটা দুর্বল থাকে অন্যান্য রোগীদের থেকে। যার ফলে চট করে যে শরীরের যে ক্যাপাসিটিটা, যে অনেক গরম পড়লে শরীরের ভেতরটাকে কুল রাখা, আবার ঠান্ডা পড়লে শরীরটাকে গরম রাখার যে ব্যালেন্সিং যে ক্যাপাসিটিটা আমাদের ডায়াবেটিক রোগীদের, এটা কিন্তু কমে যায়। কারণ রক্তনালী, সোয়েট গ্ল্যান্ড, আমাদের যে ঘামের যে গ্রন্থিটা আছে, এগুলো কার্যকর থাকে না, যার ফলে পেশেন্টরা হিট ডিসিপেট করতে পারে না এবং সহজেই তার শরীরটা উত্তপ্ত হয়ে যায় এবং দেখা যায় যে এই যে হিট ওয়েভ জনিত যে জটিলতা, হিট স্ট্রোক, এগুলো হয়ে যাওয়ার সব খুব সম্ভাবনা থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস ওঠানামা করার সম্ভাবনা খুব বেড়ে যায়। এর কারণটা হচ্ছে আসলে এই যে গরমের মধ্যে আমরা কিন্তু বাইরে অনেকেই হাঁটতে যেতে অসুবিধা হয়, হাঁটাহাঁটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা ঔষধ অথবা ইনসুলিন ব্যবহার করেন, তাদের কিন্তু ঔষধ এবং ইনসুলিন কিন্তু অতিরিক্ত গরমের কারণে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা, ইনসুলিনটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ একটা আহ, যেটাকে আমরা বলবো যে ঔষধ, খুব টেম্পারেচার সেন্সিটিভ। যে এটা যদি আমরা একটু বেশি টেম্পারেচারে বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য ফ্রিজে রাখা ইনসুলিনটা, এবং যদি কারো ফ্রিজ না থাকে তাহলে কলসির মধ্যে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে, সেটা আমরা গ্রামে যেখানে যেখানে ইয়ে নাই, ফ্রিজ পাওয়া যাবে না সেখানে, সেরকম ভাবে যেন আমরা মাটির কলসিতে একটা প্লাস্টিকের মধ্যে পেঁচিয়ে যেন আমরা ইনসুলিনটাকে রাখি, তাতে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং আরেকটা হয় যে গ্লুকোজ মিটার, যেটা দিয়ে আমরা সুগার মাপি, সেটাও কিন্তু দেখা যায় যে অকার্যকর হয়ে যায়, গ্লুকোজের স্ট্রিপ নষ্ট হয়ে যায়। মানে রাস্তার পিচ গলে যাচ্ছে, সুতরাং গ্লুকোজের পিচ, এগুলো কিন্তু গ্লুকোজের স্ট্রিপ কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এবং প্রায়ই দেখা যায় যে ভুল রিপোর্ট আসতে পারে সেটার জন্য। তো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রেখে ডায়াবেটিক পেশেন্টদের জন্য বিশেষ যত্ন প্রয়োজন। এবং এই যে ডিহাইড্রেশন হয়ে যায় ডায়াবেটিক পেশেন্টদের, দেখেন অনেক ওষুধ ব্যবহার করা হয়, যেমন প্রেশারের ওষুধ প্রায় বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টদেরই লাগে।
তো এমন কিছু প্রেশারের ওষুধ আছে যেগুলো আমাদের শরীর থেকে পানি বের করে দেয়, ডায়োরেটিক গ্রুপের ওষুধ। সেই ক্ষেত্রে কিন্তু চরম ডিহাইড্রেশন হয়ে রোগী কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই SGLT2 ইনহিবিটর নামক এক ধরনের ডায়াবেটিকের ওষুধ ব্যবহার করি, সেগুলো যারা ব্যবহার করে তাদের কিন্তু শরীরে পানি শূন্যতা হয়ে হুম। যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যে ডায়াবেটিস যে জটিলতা, হিট সংক্রান্ত যে জটিলতা, সেগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। পানির ফ্লো কমে যাওয়ার কারণে দেখা যায় যে ইউরিন ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই বেশি ডায়াবেটিক রোগীদের। এবং ঠান্ডা গরমে নানা রকম ভাইরাস আক্রান্ত হয়ে ফুসফুসে ইনফেকশন, এগুলোও কিন্তু খুবই জটিল পর্যায়ে যেতে পারে। অনেক সময় আইসিইউ তে ভর্তি হওয়া লাগে পেশেন্টদেরকে, এরকম অবস্থা হয়ে যায়। চর্মরোগ দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টদের, এমনিতেই স্কিন খুব ড্রাই থাকে, নানা রকম চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই দিক থেকেও কিন্তু এই হিটের কারণে কিন্তু নানা রকম চামড়ায় জি, নানা রকম অসুবিধা আমি হয়ে থাকে। আবারও আসবো আপনার কাছে ইন্দ্রজিৎ পেশাটা, এবং যে জি। বিষয় কথা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের খাবার দাবার, সেটি নিয়ে তো সবসময়ই আপনার একটা পরামর্শ আমরা নিয়ে থাকি, আমাদের দর্শকরা নিয়ে থাকে, এবং বার্তা কক্ষে দর্শকরা ফোন করে বলে যে যেন আপনি একটু কথা বলেন, মানে সেটাও কিন্তু হয়েছে এই গরমের মধ্যে। আমরা আবারও আসবো। আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম অধ্যাপক ডাক্তার এম এ কাশেম আছেন, মেডিসিন বিশেষজ্ঞ। তার সাথে একটু যুক্ত হব যে খাবার দাবার একটা বড় ফ্যাক্টর এই গরমের মধ্যে, যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার সেগুলো প্রচার হচ্ছে, গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, আমরাও সোশ্যাল রেসপন্সিবিলিটি অংশ হিসেবে এই অনুষ্ঠানগুলো প্রচার করছি, সাধারণ মানুষকে সচেতন করা, তারা যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়েন, বারবার বলতে চাওয়া, বারবার তাদের কাছে তথ্য পৌঁছানো। সেই ধারাবাহিকতায় এম এ কাশেম, আপনি কি যুক্ত করবেন? ধন্যবাদ। এখন যে পরিমাণে তীব্র দাবদাহ চলছে ঢাকায় এবং বাংলাদেশের অন্যান্য জেলায়, এটা প্রায় 40 ডিগ্রির চেয়েও বেশি, 42 ডিগ্রি মতো তাপমাত্রা। বিশেষ করে যারা কাজ করে খেতে হয়, আউটডোর অ্যাক্টিভিটি যাদের বেশি থাকে, তাদের জন্য আহ পানি শূন্যতা হয়ে যাওয়া, ডিহাইড্রেশন, এবং সেই সাথে লবণ, আমাদের সোডিয়াম পটাশিয়াম এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, একটা জটিলতা হয়। এটার কারণে হিট স্ট্রোক, হিট এক্সজেশন সহ নানা সমস্যা আক্রান্তের সম্ভাবনা থাকে। তো এটা, এই জন্য এগুলো থেকে ভালো থাকতে হলে আমাদের আহ, ঠিক উপযুক্ত পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করাটা খুবই বেশি জরুরি। যেখানে যতটুকু এক্সেস আছে, বিশেষ ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা আছে, পানির পরিমাণ সীমিত করা আছে, কিডনি রোগী সহ হার্টের কিছু রোগীদের ক্ষেত্রে পানির আমরা একটা মাপঝোপ করে দিই যে কতটুকু খেতে হবে। এছাড়া বাকিদেরকে বলবো যে একটু বেশি পরিমাণে পানি খান, এবং সেই পানিটা অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া চলবে না। এখন অনেক গরমের মধ্যে যখন হঠাৎ করে খুব বেশি ঠান্ডা পানি খায়, সেখানে ঠান্ডা কাশি জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং টিউবওয়েলের পানি অথবা কোনো বিশুদ্ধ পানির সোর্স থেকে পানি নিয়মিত পান করতে হবে। পাশাপাশি পানি ধরে রাখতে পারে এই জাতীয় অনেক কিছু খাবার আছে। হুম। যেমন আমরা কিছু ফলমূল খাওয়া, গ্রীষ্মকালীন ফলগুলো কিন্তু আমাদের দেশে যে সমস্ত ফল তৈরি হচ্ছে, তারা এগুলো আমাদের স্বাস্থ্যের পানি এবং লবণের যে একটা ব্যালেন্স, এটা ঠিক রাখতে অনেক বেশি কার্যকরী। যেমন শসা, আমাদের তরমুজ, বা যে কোনো প্রকার ফল যেগুলোতে আমাদের এগুলোর সাথে অনেকগুলো, এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় যেন অবশ্যই থাকে। আর খাবারের মধ্যে আমাদের ভাত বা রুটি আমরা যেটা খাই, হ্যাঁ, সেটা পরিমাণটা স্বাভাবিকভাবে খেয়ে তার সাথে সবজি বাড়ানো লাগবে। এই সবজিতেও আমাদের অনেক বেশি ব্যালেন্স ক্রিয়েট হয়। শুধু মাছ, মানে মাছ মাংস দিয়ে ভাত খেলে এখানে এই ব্যালেন্সটা মেনটেন হবে না। এই ব্যাপারগুলো থেকে নজর রাখতে হবে। যত রকম ফল শাকসবজি যোগ করা যায়, সাথে পানির পরিমাণ ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। তা না হলে এই আপনার ওয়াটার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আমাদের অনেক সমস্যা হবে, বিশেষ করে যারা কিডনি পেশেন্ট, হার্টের পেশেন্ট, বয়স্ক মানুষ, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই আমাদের যে অভিযোজন ক্ষমতাটা কিন্তু একটু কম। শিশু এবং বয়স্ক মানুষরা এমনিতেই এই সমস্ত প্রাকৃতিক যে দুর্যোগ, এর সাথে ব্যালেন্স করার মতো অভিযোজন ক্ষমতা কম থাকার জন্য তারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। এবং এছাড়াও বাংলাদেশে বর্তমানে যদিও একটু নতুন মনে হচ্ছে ব্যাপারটা, শীতকালের বদলে কিন্তু এখন গরমের সময় প্রচুর ফ্লু আক্রান্ত হচ্ছে মানুষ। এই ফ্লু থেকে ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, ভাইরাস জনিত রোগ অনেক বেশি প্রকোপ দেখা যাচ্ছে। সেগুলো থেকে বাঁচতে হলে আমাদের খাদ্যবিধি মানা এবং যতটুকু সম্ভব রোদের মধ্যে কাজ করা, সীমিত করার চেষ্টা করতে হবে। এবং করলে সেখানে পাতলা জামা পরিধান করা, সাদা কাপড় পরিধান করা, হ্যাঁ, এই ব্যাপারগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এবং ঘর বাড়িতে পর্দা ইচ্ছা করলে একটু পানি ছিটে দেওয়া যায়, হ্যাঁ, কিছুক্ষণ পর পর, তাতে কিন্তু এখানে একটা ইফেক্ট হয়। সেইটার কারণেও ঘর বাড়ি ঠান্ডা রাখা সম্ভব হবে। ধন্যবাদ। আপনার কথার সূত্র ধরে যে ঘরবাড়িতে পর্দা,
আমার বেশ মনে আছে, বিশেষ করে বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ এবং এই সময়টিতে চৈত্র বৈশাখ মাসে স্বাভাবিকভাবেই আবহাওয়া এরকম থাকবে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটি বিষয়। কিন্তু জলবায়ু পরিবর্তন বলি বা চ্যালেঞ্জই বলি কিংবা পরিবেশ নষ্ট যেইভাবেই আমরা ডাকি না কেন, তার প্রভাবে কিন্তু এই অতি উচ্চ তাপমাত্রা আমরা দেখি। কিন্তু যে লাইফস্টাইলের কথা বিশেষ করে এম এ কাশেম বললেন যে পর্দা ভিজিয়ে রেখে, এগুলো কিন্তু বছরের পর বছর আমরা গ্রামীণ জীবনে দেখে এসেছি যে একটা লাইফস্টাইল পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা এই ধরনের দুর্যোগগুলোকে কাটিয়ে উঠতে পারি। অর্থাৎ ওষুধ তো লাগবেই আক্রান্ত হয়ে গেলে, কিংবা খাবার কী কী খাবো এগুলো নিয়ে কিন্তু আমাদের যারা গুরুজন আছেন তারা কিন্তু বছরের পর বছর এইগুলো অভ্যাস চর্চা করে এসছেন যে এই দিনে কি খেতে হয়, সবজি কতটুকু, শুক্তো কতটুকু, মাছ কতটুকু খাবো না, মানে সেগুলির একটা নিয়ম। আমরা ক্রমশ এই শহরে জীবনে সেগুলো থেকে দূরে সরে এসেছি বলেই আমরা দেখছি যে অল্পতেই আমরা হাঁপিয়ে উঠছি। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার কাছ থেকে শুনবো যে লাইফস্টাইলের আমূল পরিবর্তনের প্রেক্ষিতে এই ধরনের দুর্যোগ মোকাবেলা করা যায়, এটি একটি দিক। পাশাপাশি এই গরমে খাবার দাবার নিয়ে কিন্তু অনেকে পেটের পীড়ায় ভুগে হাসপাতালে ভর্তি হচ্ছেন, এরকম খবরও গণমাধ্যমে চাপা হয়েছে। সেই ধারাবাহিকতা আমাদের কী করণীয়, আমরা একদম ছোট্ট একটি বিরতি নিয়ে আপনার কাছে যুক্ত হতে চাইছি। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা উপবিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি এই গরমে বিশেষ সতর্কতা। ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার কাছে প্রশ্ন বিরতিটা আগেই রাখা ছিল, কি যুক্ত করবেন? জি, অনেক ধন্যবাদ। আসলে খাবার দাবার এটা তো আমরা বলে থাকি যে চিকিৎসার একটা বড় অংশ, এবং বেসিক্যালি আমরা আমাদের খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে অথবা একটা ব্যালেন্স ডায়েট খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনেক রোগই আসলে আমরা অ্যাভয়েড করতে পারি এবং অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সুতরাং যে খাবারের যে মান এবং যে কম্পোজিশন, সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তো ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গরমের মধ্যে মানুষ যেটা করছে, রাস্তায় যে স্ট্রিট ফুড গুলো, রাস্তায় শরবত তৈরি করে বিক্রি করছে, সেগুলো কিন্তু খেয়ে প্রায়ই ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক মানুষ। আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে আসতেছেন, তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং এই একে তো হচ্ছে যে গরমের থেকে পানি শূন্যতা, তার উপর ডায়রিয়া থেকে পানি শূন্যতা, এবং ক্রিটিক্যাল একটা অবস্থা চলে এসেছেন। সেজন্য আমাদের প্রথম যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে স্ট্রিট ফুড খাওয়াটা অ্যাভয়েড করার জন্য। যদি পিপাসা লাগে, অবশ্যই রাস্তার পাশ থেকে সেই শরবত না কিনে আপনি প্লেন ওয়াটার যেটা, সেটা আপনি খান। ১ বোতল পানি কিনেন, বিশুদ্ধ পানি, সেটা আপনি খেয়ে নেন। আমি মনে করি সেটা বরং ওই রাস্তায় যে খোলা যে শরবত বিক্রি করছে সেটা থেকে আপনি এভয়েড করতে পারবেন। এবং রাস্তাঘাটে যে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবারগুলো বিক্রি করা হচ্ছে সেটা থেকে আপনারা এভয়েড করেন, এবং যে ফ্রেশ খাবার যেগুলো সেটা খাওয়ার চেষ্টা করবেন। এবং যারা বাইরে যান কাজে, তারা চেষ্টা করবেন যে বাসা থেকে খাবার নিয়ে যেতে, শুকনো খাবার যেগুলো, রুটি নিয়ে যেতে পারেন। অনেকে দুপুরে ভাত খান, সেটা ক্যারি করা বাসা থেকে মুশকিল। সেক্ষেত্রে যদি আপনি রুটি নিয়ে যান, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং সেই রুটি খেয়ে কিন্তু আপনি বাইরের খাবার খেলে যে রিস্ক, সেটা থেকে কিন্তু আপনি এভয়েড করতে পারবেন। তো এটা একটা বিশেষ নির্দেশনা। আরেকটা হচ্ছে যে যে ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা বলব যে ফলমূলের কথা অধ্যাপক ডাক্তার কাশেম অলরেডি বলেছেন, যে আমাদের দেশীয় ফল যেগুলো রয়েছে, পেঁপে, তারপরে হচ্ছে তরমুজ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পানীয় পাওয়া যায়। এটার মধ্যে কিন্তু হাইড্রেশন করার জন্য যাচ্ছে ডাবের পানির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে ওয়াটার থেকে শুরু করে ফ্লুইড, এবং এর সাথে কিন্তু অনেক ইলেকট্রোলাইটস কিন্তু এর মধ্যে আমাদের চলে আসে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার ফলে যে শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লবণের স্বল্পতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। এবং ডায়াবেটিকদের জন্য স্পেশাল নির্দেশনা হচ্ছে, আমার কাছে অনেক পেশেন্ট আসছেন যারা এই গরমের মধ্যে একটু পরপর শরবত খাচ্ছেন, অনেকে
চিনি শরবত খাচ্ছেন, অনেকে এটা সেটা খেয়ে কিন্তু সুগার অনেক বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু হয় অনেক সময়। সো এটা থেকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে এবং অল্প অল্প করে বারবার খাওয়া। এটা আমরা বারবার এটা বলি যে ডায়াবেটিক পেশেন্ট এবং অন্যান্য যারা রয়েছেন তারাও যেন অল্প অল্প করে বারবার খান। অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে সকালে খেলাম আবার রাতে খেলাম, সারাদিন কিছু খাবো না, এরকম যেন না হয়। স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং আমরা সবসময় শুনে এসেছি যে সুষম খাদ্য যেখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল একটা কম্বিনেশন থাকে, এবং এই সুষম খাদ্য কিন্তু আমাদের শরীর গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে এনশিওর করে। তো আমরা সেজন্য বলবো যে এই খাবারগুলো যেন ওনারা গ্রহণ করেন। এবং এর ফাঁকে আমি একটু বলে রাখি, আমাদের এখানে বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ আছেন অধ্যাপক আবুল কাশেম, উনিও নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবেন যে ভ্যাকসিনেশন, এই যে এই সিজনাল, এই যে কাশি, ঠান্ডা, সারা বাংলাদেশেতে আরেকটা ওয়েভ, হিট ওয়েভের আগে গেল আরেকটা ওয়েভ যেখানে সারা বাংলাদেশের অলমোস্ট সব মানুষেরই ঠান্ডা কাশি লেগে গেল। সো এবং যারা ভালনারেবল, স্পেশাল ভালনারেবল গ্রুপ, ডায়াবেটিক এবং এলডারলি পেশেন্ট যারা, তারা কিন্তু খুব অনেকেই খারাপ হয়ে গেছেন এই এই ঠান্ডা কাশির এই ওয়েভের মধ্যে। সেজন্য আমাদের পরামর্শ থাকবে, বিশেষ করে ডায়াবেটিক রোগী আমার যারা রয়েছেন তাদেরকে বলবো বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেন। এবং অত্যাধুনিক নিউমোনিয়া ভ্যাকসিন এসছে, যেটা জীবনে একবার দিলেই কিন্তু আমাদের সারা জীবন আপনাকে নিউমোনিয়া থেকে বেশিরভাগ রিস্ক কিন্তু কভার করে দিবে। সেরকম ভাবে নিউমোনিয়া ভ্যাকসিন একটা দেন, যেটা জীবনে একবার দিলেই চলবে জি, অ্যাডাল্ট হওয়ার পরে। এবং এই আর ধারাবাহিকতায় ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর। আমাদের কাছে মনে হয় যে এটাও এক ধরনের চেষ্টা যে সাধারণ মানুষকে যতভাবে ভালো রাখার একটা চেষ্টা করা যায়। আমরা আবারও অধ্যাপক ডাক্তার এম এ কাসেমের কাছে যাব, যে বিশেষ করে রাজধানীতে এক ধরনের পরিস্থিতি আমরা দেখছি, রাজধানীর বাইরের তাপমাত্রাও দেখছি ঠিক একই রকমের, এবং এমনকি যে সুন্দরবন আশেপাশে এলাকায়ও রাজধানীর মতো তাপমাত্রা, মানে এটি কিন্তু নতুন করে পরিবেশ বিজ্ঞানীদের যেমন করে ভাবাচ্ছে, পাশাপাশি সেই অঞ্চলের যে গাছপালা থাকলে হিট কমে, এরকম একটা কনসেপ্ট আমরা সবসময় জানতাম, দেখতাম, বোঝার চেষ্টা করতাম। কিন্তু এই নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে জলবায়ু পরিবর্তনের, সেটি নিয়ে কিন্তু অসুখ বিসুখ কিন্তু নতুন নতুন অ্যাটিটিউড নিয়েই কিন্তু আসছে। মফস্বলের যারা থাকেন তাদের যত্নে যে কথাগুলো আগে বললেন সেটি তো থাকছেই, কিন্তু এর বাইরে বাড়তি কিছু কি যত্ন নেওয়ার আছে? এম এ কাসেম কি যুক্ত করবেন? প্রথমে আমি এগ্রি করবো, যেটা ডক্টর ইন্দ্রজিৎ বলেছিলেন যে ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এই ফ্লু ভ্যাকসিনটা দেশে তৈরি হয় এবং খুবই সস্তা। আমি অ্যাডভাইস করব যারা এখন সেটা সার্বজনীন ভাবে ফ্লু ভ্যাকসিন দেওয়া উচিত। একটা সময় আমরা খুবই ভালনারেবল গ্রুপকে দিতাম, 65 বেশি বা যারা শ্বাসকষ্টতে আক্রান্ত হয়। এখন যেটা হয়েছে কি, এটা প্রায় সবাইকেই এই ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দেওয়া উচিত, কারণ এত বেশি ফ্লু হচ্ছে বাংলাদেশ এখন। আমাদের জ্বর, কাশি এবং প্রতিটা ঘরে ঘরে আসছে। এই গরমে যখন আমার জ্বরে আক্রান্ত হচ্ছে, কাশি হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে রক্ষা পেতে হবে। এবং নিউমোনিয়া ভ্যাকসিনটাও সিলেক্টেড গ্রুপে আমরা যখন ডাক্তার হিসেবে পরামর্শ দেয়, এটা সবাইকে নিয়ে নেওয়া উচিত। যেটা বলছিলেন যে আসলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব ক্রমান্বয়ে উষ্ণ হচ্ছে, হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠের লেভেল বেড়ে যাচ্ছে, বন্যা বেশি হচ্ছে, খরা বেশি হচ্ছে। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রকৃতির উপর অত্যাচার কমাতে হবে। সারা পৃথিবীতেই যত বেশি আধুনিক হচ্ছে, নগরায়ন হচ্ছে, এই নগরায়নের প্রভাবে আপনি যেটা বলছিলেন ঢাকায়, ঢাকায় তো গাছপালা একেবারে নেই বললেই চলে। আপনি স্বাভাবিক যে তাপমাত্রা যেটা আমাদেরকে থাকার কথা, আপনি ঢাকায় অনেক জায়গায় স্ট্রিটে যদি আপনি টেম্পারেচার স্কেল দেখতে যাবেন, 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকছে। আপনি গাড়িতে যখন টেম্পারেচার দেখবেন, অ্যারাউন্ড 3 থেকে 4 ডিগ্রি বেশি দেখাচ্ছে। কেন? আমাদের একেবারেই গাছপালা নেই, ইট পাথরের নগরী হয়ে যাচ্ছে। এদিকে যারা নগরবিদ আছেন, তাদের যারা নগর এক্সপানশন করছেন, তাদের চিন্তা ভাবনা রাখা উচিত। অবশ্যই যথেষ্ট পরিমাণে রাস্তা রাখা, রাস্তার দুধারে গাছ লাগানো, এবং বাড়িতে কিছু গাছ লাগানোর ব্যবস্থা যেন প্রত্যেকের থাকে। আর যেটা বলছিলেন যে মফস্বল গ্রাম, আসলে গ্রাম তো ক্রমান্বয়ে শহর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার যে এলাকা, সেটা ঢাকার সন্নিকটে একটা গ্রাম। একসময় গাছপালা সমৃদ্ধ ছিল, এখন দেখছি প্রতিটা গাছপালার বদলে আপনার 5 তলা 10 তলা ভবন উঠছে। ক্রমান্বয়ে বাড়িগুলোতে গাছের সংখ্যা কমে, হ্যাঁ, আপনার আমাদের থাকার জন্য হ্যাবিটেটটা বেশি হয়ে যাচ্ছে। এইভাবে যে আমাদের প্রাকৃতিক ভাবে বনায়ন হচ্ছে না, আমাদের গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে একটা সমন্বয়, যে সাইকেলটা, এই জীববৈচিত্র্যের সাইকেলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের উষ্ণতা বেশি বেড়ে যাচ্ছে, এবং এই উষ্ণতার জনিত যে সমস্যাগুলো, এগুলো ক্রমান্বয়ে বাড়ছে। সুতরাং আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আপনি একসময় দেখেন ঢাকা শহরে অনেক পুকুর ছিল, এখন ঢাকা শহরে তো দূরের কথা, আপনি ঢাকার আশেপাশে অনেক জায়গায় জলাধারগুলো খুবই কমে যাচ্ছে।
এই জলাধারগুলো কিন্তু আমাদের পানি যে ইভাপোরেশন হয় সেখানে একটা একটা সাইকেল মেনটেন করে, জি, যে আমরা বৃষ্টিপাত একেবারে হতে শেষ সাহায্য করে, পর্যায়ে চলে সুতরাং এসেছি। বৃষ্টিপাত কমে যাচ্ছে। ইন্দ্রজিৎ প্রসাদ শেষ করব, 30 সেকেন্ড সময়, শেষ কথায় আপনি কি যুক্ত করবেন? শেষ কথা হচ্ছে যে নিজেদেরকে প্রোটেকশন দিতে হবে এবং আমাদের স্পেশাল ভালনারেবল গ্রুপ শিশু এবং বয়োবৃদ্ধদের জন্য প্রোটেকশন দিতে হবে। বাইরে যাওয়ার ব্যাপারে খুব জরুরি না হলে বাইরে বের নাও হওয়া ভালো এই সময়টাতে, বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত যে প্রচন্ড গরম থাকে। যদি প্রয়োজন থাকে তাহলে এর বাইরে অন্য সময় সকাল 11টার আগে বিকেল 3টার পরে সেটা আমার মনে হয় বের হওয়া উচিত। বের হলেও ছাতা তো ব্যবহার করা উচিত। আহ, রোদে আমরা ছাতা ব্যবহার করে অভ্যস্ত ছিলাম, এখন তো ছাতার ব্যবহারও কমে যাচ্ছে, তো ছাতাটা নিয়ে বের হওয়া উচিত। এবং যথেষ্ট পরিমাণে পানি, সেটা স্কুলে যেরকম বাচ্চারা পানি নিয়ে বের হয় সেরকম আমরা বড় যারা আছে তারাও যেন এক বোতল পানি নিয়ে বের হই বাইরে বের হলে। আমার মনে হয় আর ওষুধগুলো সংরক্ষণ আমি বলবো, স্পেশালি আমার ডায়াবেটিক পেশেন্টদের জন্য ইনসুলিনটা যেন নষ্ট না হয় কোনো ক্রমেই এই গরমের জন্য। সেজন্য ইনসুলিনটাকে স্পেশালি মানে আলোর মধ্যে, সানলাইটের মধ্যে যদি এক্সপোজ হয়ে যায় তাহলে কিন্তু ইনসুলিন নষ্ট হয়ে যায়, সেজন্য জি, খেয়াল রাখতে হবে এটা যেন একটা কাভার্ড জায়গার মধ্যে থাকে। আমি এই পরামর্শ দিয়ে শেষ করছি, অসংখ্য অনেক ধন্যবাদ ধন্যবাদ। এবং কৃতজ্ঞতা। এম এ কাশেম, 30 সেকেন্ড সময় আপনি পাবেন, শেষ কথা কি যুক্ত করবেন? শেষ কথা হলো, এই হিট ওয়েভ বা হিট এক্সেশন খুব বেশি দিন থাকবে না, সবাইকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে। যেটা বলছিলেন ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, যে বাইরে যাওয়া প্রয়োজন না হলে কমাতে হবে, ইনডোর অ্যাক্টিভিটি বাড়ানো, সাথে পানি নিয়ে যাবে যেটা, সেই পানিটা যেন অবশ্যই বিশুদ্ধ পানি হয়, না হলে জন্ডিস, টাইফয়েড সহ, হ্যাঁ, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়, জটিলতা অনেক বেশি বেড়ে যাবে। ওষুধগুলো সবাই যেন নিয়মিত খান এবং যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার জন্য একটা সুষম খাবার, শাক সবজি মাছ এগুলো বা যে ফল ফলাদি যেগুলো হাতের কাছে পাওয়া যায় সেগুলো গ্রহণ করা অভ্যাসটা আমাদের পরিত্যাগ করা, এবং পরিবেশ সংরক্ষণের ব্যাপারে, গাছ লাগানোর ব্যাপারে সবাই যেন সচেষ্ট থাকে, সেই ব্যাপারে নগরবিদদের এবং যারা রাষ্ট্র চালান তাদের চিন্তা ভাবনা করা যেন, কারণ সামনেতে প্রাকৃতিক দুর্যোগ আরো বাড়ার সম্ভাবনা আছে, সেখান থেকে আমরা যেন সবাই রক্ষা পেতে পারি। সবাই মিলে কাজ করলে আমরা নিশ্চয়ই একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ রায় এবং অধ্যাপক এম এ কাশেম, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।